বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব, যার আশেপাশে কোথাও কোনো গাছপালা কেন, একটা একেবারে নদীর ভিতরে সময় পানিতে ভরে যায়, নদী ড্রেজিং করে মাটি উত্তোলন করে, যেখানে আমরা করছি সুন্দরবন থেকে প্রায় 12-14 কিলোমিটার দূরে, সেখানে তারা চিৎকার করতে করতে চলে গেল মংলা পর্যন্ত। কেউ খুলনা থেকে ফিরে আসলো, কেউ মংলা গেল, কি পরিবেশ রক্ষার জন্য। প্রধানমন্ত্রী আবারও যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের শোক প্রস্তাব, ইমরান খানের ভূমিকার তীব্র নিন্দা জানান। ক্রিকেটার হিসেবে তাকে আমরা সবসময় পছন্দ করি, কিন্তু নিয়াজের ভ্রাতুষ্পুত্র হিসেবে। সাজেদ রমেল, একুশে টেলিভিশন, ঢাকা। 72 ঘন্টা অবরোধ কর্মসূচি শেষ না হতেই শনিবার ভোর 6টা থেকে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত 83 ঘন্টার অবরোধের ঘোষণা দিয়েছে 18 দলীয় জোট। এদিকে ঝটিকা মিছিল ও বিভিন্ন সড়ক অবরোধের মধ্য দিয়ে রাজধানীতে চলছে 18 দলের 72 ঘন্টা অবরোধের শেষ দিন। টার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অনিয়মিত রয়েছে লঞ্চ ও ট্রেন চলাচলও। সহকর্মীদের সহায়তায় তাপসী রাবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ফের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আগামী 21 ডিসেম্বর শনিবার ভোর 6টা থেকে 24 ডিসেম্বর মঙ্গলবার বিকাল 5টা পর্যন্ত সারা দেশে অবিরাম শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলবে। অবরোধের সমর্থনে মিছিল বের করা হয় রাজধানীর উত্তরা এলাকায়। দলিয়ায় মিছিল করে রাস্তা অবরোধের চেষ্টা করে 18 দলীয় জোটের সমর্থকরা। টানা 72 ঘন্টার অবরোধের শেষ দিনে রাজধানীতে কিছুটা বেড়েছে গণপরিবহন ও ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা। তবে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। যাত্রী কম থাকায় সদরঘাটের লঞ্চ চলাচল রয়েছে অনিয়মিত। অবরোধের কারণে মারাত্মক শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে রেলওয়ে, আর দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এখানে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হবে, যেহেতু বলছে যে এটা অস্বাভাবিক লেট। সেটা আমাদেরকে বলতেছে না আর কি, আমরা কিভাবে যাবো কিভাবে বুঝতে পারতেছি না। গাড়ি বন্ধ, আজ কদিন এই যে ঢাকার ভিতরে ঘোরাফেরা করছি, যাইতে পারছি না। বাড়িতে যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু গাড়ি ঘোড়া তো পাচ্ছে না। আতঙ্ক কাজ করে, কেননা সবাই জানে হরতাল। শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করলেও যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রেন দেরি করে ছাড়া হচ্ছে বলে জানালেন স্টেশন ম্যানেজার। ট্রেন আমরা চালাচ্ছি একটু দ্রুতগতিতে, নাশকতা এড়ানোর লক্ষ্যে কাজ করেছি। জনগণের জানমাল, সরকারের সহায়ক সম্পদ, আমাদের লোকোমোটিভ ক্যারেজ যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে অবরোধের সমর্থনে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের দেখা না গেলেও সেখানে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে 18 দলের ডাকা 72 ঘন্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের শেষ দিনে যৌথ বাহিনীর অভিযানে মেহেরপুর, বগুড়া, ফেনী এবং সাতক্ষীরা থেকে আটক করা হয় অর্ধশতাধিক। অন্যদিকে লালমনিরহাটে আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেনের নির্বাচনী মঞ্চ সহ 40টি মোটরসাইকেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আহত হয় 30 জন। 21 প্রতিনিধিদের সহায়তায় স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সিলেটের দক্ষিণ সুরমায় মিছিল করা নিয়ে বিএনপির সঙ্গে ডাকপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। সুবিদ বাজার ও মেন্দিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটায় ও অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। অবরোধের সমর্থনে রাজশাহীতে নগরের কাদিরগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে 18 দলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। সিরাজগঞ্জ রায়গঞ্জ সড়কে কাঠের পোল মোড় এলাকায় সড়ক অবরোধ করে অবরোধকারীরা। এদিকে কোনাবাড়িতে একটি ট্রাকে আগুন দেয় তারা। চট্টগ্রাম নগরীর আলমা সিনেমার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। পরে নাসিমন ভবনের সামনে সমাবেশ করেন তারা। গেল 10 ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ায় মাদারবাড়ি এলাকায় অবরোধকারীদের হামলায় আহত যুবলীগ নেতা আব্দুল জব্বার চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রংপুর নগরীর দর্শনা ও ধর্মদাস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে অবরোধকারীরা। ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা বন্দরে ঝাড়ু মিছিল ও সমাবেশ করে শাহজাহানপুর থানা মহিলা দল। চাঁদপুরে অবরোধ সমর্থনে মিছিল বের হয়। পরে শহরের শহীদ মিনারের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়।
নাটোরে স্টেশন বাজার এলাকায় মিছিল করে অবরোধকারীরা। পরে রেল ক্রসিং এলাকায় একটি ইজি ব্যাগ ভাঙচুর সহ রেল লাইনে আগুন দিয়ে মিছিল করে তারা। সাতক্ষীরার রইসপুরে জামায়াত শিবিরের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 5 জন। সেখান থেকে আটক করা হয় 5 জনকে। ঝিনাইদহের কোটচাঁদপুরে আওয়ামী লীগের অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। নওগাঁ বগুড়া মহাসড়কের আমদিঘি বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে 18 দলের নেতাকর্মীরা। রাঙ্গামাটি শহরের কলেজ গেটের বটতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে অবরোধ সমর্থকরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সপ্তাহে শুধু একদিন পণ্য পরিবহনের সুযোগ থাকায় শুক্রবারে ঢাকা চট্টগ্রাম রুটে ট্রাক কভার্ড ভ্যানের ভাড়া এখন ছাড়িয়ে গেছে লাখ টাকা পর্যন্ত। একদিকে বাড়তি চাহিদা, অন্যদিকে গোটা সপ্তাহের ক্ষতি পোষাতে এমন পরিস্থিতি বলে জানিয়েছেন পরিবহন খাতের মালিক শ্রমিকরা। তবে এতে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সব শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মানছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। টানা হরতাল অবরোধে পণ্য পরিবহন বন্ধ থাকায় এখন এমন চিত্র রাজধানীর তেজগাঁও ট্রাক টার্মিনাল ও আশেপাশের এলাকার। ঠায় দাঁড়িয়ে সব ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার। তবে শুক্রবার অবরোধ না থাকায় বৃহস্পতিবার সকাল থেকেই পাল্টাতে শুরু করে টার্মিনালের চিত্র। গাড়ি ভাড়া নিতে এদিন এখানে ট্রান্সপোর্ট এজেন্টদের ভিড়। তারা বলছেন, স্বাভাবিক সময় ঢাকা চট্টগ্রাম রুটে কাভার্ড ভ্যানের ভাড়া 12 থেকে 15 হাজার টাকা হলেও হরতাল অবরোধে তা বেড়ে দাঁড়ায় 2 থেকে 3 গুণ। আর শুক্রবার চাহিদার চেয়ে ট্রাক কম হওয়ায় 1 লাখ টাকাও ছাড়িয়ে যায় এ রুটের ভাড়া। মোটামুটি গাড়ি আছে এবং গাড়ি ছাড়ছে না, মার্কেট বাড়ছে হওয়ার জন্য। মানে যখনই ছাড়বে না তখন আমাদের ট্রান্সপোর্ট গাড়ি চাবে, তখন আস্তে আস্তে মার্কেট বাড়াবে। সবগুলো মাল যখন একসাথে আসে তখন সবগুলো গাড়ি একসাথে ভাড়া ধরতে আসে, গাড়ির মালিক, মহাজন, ম্যানেজার সবাই আসে। এই বিদায় মনে করেন মালের চাপ বেশি, গাড়ির চাপ কম। এই বিদায় 30,000 মার্কেট 70,000 হয়ে যায়, 1 লাখ টাকা হয়ে যায়। পরিবহন শ্রমিকরা বলছেন, হরতাল অবরোধে জীবনের ঝুঁকি নিয়ে এখন গাড়ি চালাতে হয় তাদের, এজন্যই এ বাড়তি ভাড়া। আমরা হরতালের ভিতরে আসলে গাড়ি চালালে হেভি রিস্ক, অনেকে বসে থাকে আর অনেকে রিক্সে চালায়। মোটামুটি ইনকাম হয়, যেমন এখন হরতালে তো আমরা গাড়ি চালাতে পারি না, তার জন্য তো আমাদের বসে থাকতে হয়। বসে থাকলে তো আমাদের খরচ আছে, ফ্যামিলি আছে। এদিকে এতটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ মানছেন ট্রাক মালিক ও শ্রমিক নেতারাও। গোটা সপ্তাহের লোকসান পোষাতে এছাড়া আর কোনো উপায় নেই বলেই জানালেন তারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আপনি সামনে টাইম দিতেছেন শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কেউ যাইতে পারবে? যেখানে আমরা সচরাচর ভাড়া দিই 22,000, 25,000, সেখানে আমরা একটা 20,000 টাকা ভাড়া। এই হরতাল অবরোধ চলছে, 2 দিনের রুজি দিয়া তাকে দিতে হবে, ইনস্টলমেন্ট দিতে হবে, সুদ দিতে হবে। এ কারণে এই যুক্তিটা মালিকের যে তাকে তো পে করতে হবে এইসব কাজ, শ্রমিকদের বেতন দিতে হবে, ভাতা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সহিংসতা থেকে পরিবহন খাতকে রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে সরকার ও বিরোধী দলের কাছে দাবিও জানালেন মালিক শ্রমিক সবাই। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। রওশন এরশাদের নির্দেশে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানালেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফেরোজ রশিদ। রাজধানীর ফরাশগঞ্জের লালকুঠিতে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যৌথ নির্বাচনী সভা শেষে তিনি একথা বলেন। এ সময় কাজী ফিরোজ আরও বলেন, ইতোমধ্যে পার্টির বেশ কজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, আরও 85 জনের মতো প্রার্থী নির্বাচনের মাঠে আছেন বলেও জানিয়েছেন তিনি। এরশাদ এবং রওশন এরশাদ দুজন এক আছেন এবং একভাবেই আমরা জাতীয় পার্টি অবশ্য লক্ষ্যে পৌঁছে যাব। ওনাদের যদি সমর্থন বা সম্মতি না থাকতো তাহলে ওনার ভাই এখনো নির্বাচিত হতে পারতেন না। উনি প্রত্যাহার করে নিতেন, উনি এখনো মন্ত্রী আছেন, আমরা সবই জানি। অতএব এখানে তাদের সম্মতি তো অবশ্যই আছে। তাদের সম্মতি ছাড়া জাতীয় পার্টি আমরা নির্বাচন করবো কিভাবে? আমরা এখন ওনার সহধর্মিনী দলের সিনিয়র প্রেসিডেন্ট সদস্য বেগম রওশন এরশাদ সাথে দেখা করে আসতাম, তার নির্দেশে আমরা দলের কর্মকাণ্ড চালাচ্ছি এবং চলবে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ 21 টেলিভিশনকে টেলিফোনে জানান, দলে মহাসচিব এবং GM কাদের ছাড়া আর কারো বক্তব্য এরশাদের নির্দেশনা নয়। যতক্ষণ পর্যন্ত আপনি দলের মহাসচিব এদের আমার কাছে বা দলের মহাসচিবের কাছে বা GM কাদের সাহেবের কাছ থেকে না শুনছেন, ততক্ষণ পর্যন্ত এটা যে বলছে তার নিজস্ব, তার ব্যক্তিগত অপিনিয়ন হবে, এটা দলের বা চেয়ারম্যানের অপিনিয়ন হবে না। চেয়ারম্যান কোন ভিন্ন ইনস্ট্রাকশনস, কোন ভিন্ন অর্ডার বা কোন ভিন্ন ইঙ্গিত এই পর্যন্ত উনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের কাছে
অটল আছেন। আমি নিজে ইচ্ছায় আসিনি। দেশের এই মুহূর্তে, এই ক্রাইসিস মুহূর্তে অবভিয়াসলি দেশ ছেড়ে দিয়ে বাইরে যাবার কোনো শখ আমার ছিল না এবং এখনো নেই। আসছে নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, তবে বাংলাদেশ হেরে যাবে বলে মন্তব্য করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। সাময়িকীটির অনলাইনে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে